সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক আজকের আমাদের অতিথি। মানিক, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ফেব্রুয়ারি ঘিরেই বিএনপির প্রস্তুতি, কবরের মতো বন্দিশালা। মানবজমিন এই মৃত্যুর দায়কার, 10 মাসে গণপিটুনিতে নিহত 177, এনবিআরে আতঙ্ক। কালের কণ্ঠ, চালের দামে দিশাহারা ভোক্তা, এবার নির্বাচনে সেনাবাহিনী ভরসা। আমার দেশ আওয়ামী আমলে নিয়োগ পাওয়া মানহীন শিক্ষকদের কী হবে? গুমে জড়িত সেনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সময় রিজার্ভ চোরের হাউদিস নেই, নেপথ্যে নানা কৌশল। পিআর পদ্ধতিতে সরকার স্থিতিশীল হবে না। কালবেলা পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে কারা? কিছুটা নমনীয় হয়ে সরকারি চাকরি অধ্যাদেশের সংশোধন প্রস্তাব অনুমোদন। খবরের কাগজ, পিআর পদ্ধতি কতটা উপযোগী বাংলাদেশে? থানায় হামলা চালিয়ে 2 আসামি ছিনতাই, পুলিশ সহ আহত 20। আলোকিত বাংলাদেশ, সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত ইসি, দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক। করতোয়া সরকার কঠোর অবস্থানে, আতঙ্কে কর্মকর্তারা, ছিনতাইকারীদের উৎপাত। মব ভায়োলেন্স নিয়ে আমরা মাসের পর মাস আলোচনা করছি। গত 10 মাসে 177 জন মারা গেছেন। গতকালও শুধু কুমিল্লাতেই 3 জন, একই পরিবারের 3 জনকে মেরে ফেলা হয়েছে। এই মৃত্যুর দায় নিবে কে? কবি আল মাহমুদ তার কবিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটা উক্তি করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকাতদের গ্রাম। তো এখন যে মব কালচার শুরু হয়েছে, এটাকে তো এভাবে বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ কি আসলে ডাকাতদের গ্রাম? এই প্রশ্নটা কিন্তু সামনে এসেছে। 10 মাসে 177 জন মানুষ বিনা বিচারে হত্যার শিকার হয়েছে। এটাও তো এক ধরনের বিচার বহির্ভূত হত্যা। আগে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গিয়ে গুম করে হত্যা করত, লাশ নদীতে ভাসিয়ে দিত, অথবা পচা গলা লাশ কোনো মাটির নিচে অথবা কোথাও না কোথাও পাওয়া যেত। এখন তো আমরা প্রত্যক্ষ করছি, চোখের সামনে দিবালুকে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে, নগ্নভাবে ধরা দিচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে? যেখানে এই ধরনের ঘটনা ঘটে, এই মুরাদনগর, এর আগেও তো কদিন আগেও ঘটনা ঘটলো, তাহলে এটা তো একটা হটস্পট। হটস্পটের জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি আরো জোরালো থাকে, কিন্তু সেখানেই পুনরাবৃত্তি হতে দেখছি। কদিন আগে ভোলাতে হলো, এর আগে আরো বিভিন্ন জায়গায় হচ্ছে, সারা বাংলাদেশেই হচ্ছে। 177 জন তো আর এক জায়গায় হত্যা হয়নি। তো এই ঘটনাগুলো আসলে বাংলাদেশকে অস্থির করে তুলছে, জনমনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এবং আমাদের রাষ্ট্রের যে শৃঙ্খলা আছে সেটাকে আসলে ভেঙে দিচ্ছে। আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যদি নির্বাচন কমিশন চায় তাহলে সেনাবাহিনী নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। আমরা সেনাবাহিনী দিয়েই আসলে আমাদের শৃঙ্খলা রক্ষার কাজ এখনো চালিয়ে নিচ্ছি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। কিন্তু সেনাবাহিনীর তো এই দায়িত্ব পালন করার কথা ছিল না। আমাদের গণ অভ্যুত্থানের পর আস্তে আস্তে পুলিশ সক্রিয় হয়েছে, এখন তো আরো পুলিশ জোরালো ভূমিকা পালন করবে। গণ অভ্যুত্থান তো হয়ে গেছে, এখন তো কেউ চাইলেও কাউকে পদ অবনত করা, কাউকে হেনস্থা করা, অপদস্থ করা, সেটা পারে না, কোনোভাবেই পারে না। সেটা ছাত্র জনতা হোক, সেটা সংঘবদ্ধ কোনো গোষ্ঠীর মানুষ হোক, সেটা ন্যায্যতার ভিত্তিতেও যদি হয় তাও কি পারে? যদি কোনো ন্যায্য দাবি নিয়ে একদল মানুষ কোথাও গিয়ে দাবি আদায় করতে চায়, সেটাও তো এই রাষ্ট্র কাঠামোর মধ্যে জায়গা পায় না। তাহলে তো আমাদের পুলিশ প্রশাসনের দরকার নেই, তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার দরকার নেই, তাহলে তো কোনো কিছুরই দরকার নেই। তো এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। এই রকম পরিস্থিতিকে সামনে রেখে আর মাত্র 6 মাস আছে, 6 মাস পরে নির্বাচন, যেটা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কিভাবে নির্বাচন হবে? কেন্দ্রে কেন্দ্রে মব হয়ে যেতে পারে, তো হতে পারে। আমরা নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী লীগের আমলে কি দেখেছি? ধানের শীষে ভোট দেবার জন্য সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। তো এখন যদি এইরকম মব ক্রিয়েটকারীরা শক্তিশালী হয়, তাহলে যেখানেই একদল মানুষ যা চাইবে তাই সম্ভব হবে, এবং তাই হচ্ছে অনেক জায়গায়। এটাকে যদি বন্ধ না করা যায়, তাহলে এই সরকারের যতটুকু ছিটেফোঁটা সাফল্য ছিল একেবারেই
ম্লান হয়ে যাবে, মানে একদম নষ্ট হয়ে যাবে। মানে এই সরকার কোন ভিত্তির উপর তখন দাঁড়িয়ে থাকবে বা মুখ দেখাবে? আপনার সাজেশন কি? আমি মনে করি যে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে যথার্থ ভূমিকা রাখতে হবে। থানাগুলো আছে, সেগুলো তো কার্যকর ভূমিকা পালন করছে না, অনেকটা নিষ্ক্রিয়। এই যেখানে এই ঘটনাটা ঘটলো তার পাশেই থানা ছিল, সেখানে অনেকে ফোন করে জানিয়েছে, পুলিশ আসতে খানিকটা বিলম্ব করেছে, ফলে মবকারীরা তাদের উদ্দেশ্য হাসিল করে চলে গেছে। এখন এই ঘটনাগুলো জানার সঙ্গে সঙ্গে পুলিশের তো নানামুখী তৎপরতা থাকে, গোয়েন্দাগিরি থাকে, তার টহল বাহিনী থাকে, তো সেগুলোর মধ্য দিয়ে তো আইন শৃঙ্খলাকে তার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। একটা ঘটনা ঘটতে, এই ঘটনাটা ঘটতে কমপক্ষে 10 থেকে 20 মিনিট সময় লেগেছে। তো এই সময়ের মধ্যে যদি সংশ্লিষ্ট থানা, আশেপাশের ফাঁড়ির সংশ্লিষ্ট কর্মকর্তারা এগিয়ে না আসে, মানে ওই যে ডাক্তার আসিবার আগেই রোগী মারা গেল, ওই ধরনের ঘটনায় আমরা দেখছি যে পুলিশ প্রশাসন উদ্যোগ নেওয়ার আগেই যা ঘটার তাই ঘটে গেছে। এখন তদন্ত হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে তা তো আমরা সব জানি। এগুলো হতাশা তৈরি করে গণ অভ্যুত্থানে সরকারের কাছে, এগুলো আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। ধন্যবাদ। আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি এটা যৌক্তিক। ঐক্যমত্য কমিশনের অনেক বিষয়ে দ্বিমত থাকলেও আমাদের আজকের যে প্রসঙ্গটি আপনি উঠালেন এটা অবশ্যই যৌক্তিক। কারণ আমরা এখন আলংকারিক অর্থে আমাদের অভিভাবক বা আমাদের আমব্রেলা বা আমাদের ছায়া যা কিছুই প্রেসিডেন্টকে বলি না কেন, প্রেসিডেন্ট তো আমাদের সাংবিধানিক জায়গায় একটা গুরুত্বপূর্ণ অবস্থায় আছেন, তাই না? তো তার প্রশাসনিক ক্ষমতা খুব কম, এই সংসদীয় ব্যবস্থায় সেই জায়গাও নেই, সুযোগও নেই। কিন্তু এই যে তাকে দেওয়া এই প্রদত্ত ক্ষমতার অপব্যবহার হতে আমরা বিগত সময়ে দেখেছি। আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ছোট ভাই জোসেফ, তিনি হাইকোর্ট থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিলেন, কিন্তু তাকে সাজা মওকুফ করে বিদেশে যেতে সহযোগিতা করা হয়েছে। তৎকালীন প্রেসিডেন্ট এটা করেছেন। এরপর একটা আলোচিত ঘটনা 2004 সালের ঘটনা, নাটোরে বিএনপির তৎকালীন নেতা দুলুর ভাতিজা গামা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সেই গামা হত্যাকাণ্ডে মানে নিম্ন আদালত থেকে রায় হবার পর হাইকোর্ট চূড়ান্তভাবে 20 জনকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু সেই মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস করে দিয়ে 20 জনকেই ছেড়ে দেওয়া হয় রাষ্ট্রপতির আদেশে। তাহলে এখন যদি রাষ্ট্রপতিকে আমরা জিজ্ঞেস করি, ওই সময় প্রেসিডেন্ট ছিলেন জিল্লুর রহমান, তিনি যদি এখন থাকতেন, জিজ্ঞেস করতাম যে আপনি এই কাজটি কেন করলেন, তিনি কিন্তু বলতেন যে আমি তো করিনি, আমাকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তাই করেছি। তো এই ধরনের ঠুঠো জগন্নাথ টাইপের ক্ষমতা থাকার কি প্রয়োজন? আসলে যে ক্ষমতাটা তিনি প্রয়োগ করতে পারবেন না, অন্যের নির্দেশায়িত হয়ে প্রয়োগ করতে হয়, বা প্রয়োগ করলে সমাজের মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়, সেই ধরনের ক্ষমতা নিয়ে তো আসলে প্রশ্ন আছে। এখন যাকে ক্ষমা করে দিলাম তিনি ছাড়া পেয়ে গেলেন, কিন্তু যার আত্মীয় বা ছেলে বা সন্তান বা স্বামী মারা গেছে তার কি অবস্থা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আজকে ঐক্যমত্য কমিশনে উঠে এসেছে। অনেক রাজনীতিক বলেছেন যে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবার আগে মানে যারা আক্রান্ত তাদের পরিবারের সঙ্গে আলাপ করা হোক বা তাদের মতামত নেওয়া হোক। যদি তারা বলে যে হ্যাঁ আমি চাই যে আমার ছেলের খুনিকে ক্ষমা করে দেওয়া হোক, এই ধরনের আলোচনা এসেছে। তো এটা খুবই যৌক্তিক যে রাষ্ট্রপতির এই ক্ষমতারও একটা সীমা নির্ধারণ করে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে নেয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, ঐকমত্য হয়েছে। তো এর আগেও একবার কিন্তু হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে নিয়েছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, তারপর তীব্র আন্দোলন হয়, আন্দোলনের মুখে আবার সিদ্ধান্ত বাতিল করতে হয়। তা আবার একই অবস্থায় লয়াররা বা জাজ সাহেবরা তো কেউ যেতে চান না। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকে ঐক্যমত্য কমিশনে এই প্রশ্নটা উঠেছে। আমরা তো সাধারণত কি দেখি যে সরকারি কর্মকর্তারাই আসলে ঢাকার বাইরে যেতে চান না, বিশেষ করে চিকিৎসকদের ক্ষেত্রে তো ভয়াবহ বিপত্তি, মানে মফস্বলের হাসপাতালে তারা যাবেনই না, এরপরেও তারা পছন্দনীয় জায়গাগুলোতে আসতে চান বা আসতে তো যা যা তদবির করা প্রয়োজন তা করেন। মানে এটা নিয়ে একটা অব্যবস্থাপনা আছে। এখন যে আশঙ্কার কথা বলা হচ্ছে যে বিচারকরা যাবেন কিনা বা যারা অভিজ্ঞ যোগ্য আইনজীবী সেই সব আইনজীবী পাওয়া যাবে কিনা এইসব আদালতে, এই ধরনের প্রশ্ন উঠেছে। কিন্তু আমি যদি মনে করি যে একেবারে সব ঢাকায় আমরা এক ঝুড়িতে যদি সবকিছু রেখে দেই, তাহলে কিন্তু ওই আগের মতোই যে দীর্ঘসূত্রতা, মামলার জট
এবং ভয়াবহ অচল অবস্থা সেটাই থাকবে, সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো না। এখন যদি এটা ট্রায়াল বেসিসেও শুরু করা যায়, যে মানে সব মামলা না, ধরুন ফৌজদারি মামলাগুলো আমি নিলাম বা দেওয়ানি মামলাগুলো নিলাম ক্রাইটেরিয়া বেসিস, তাহলে আমার মনে হয় যে একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এটা তো হওয়া উচিত। একজন সাধারণ বিচার প্রার্থী, তিনি জামালপুরের ইসলামপুর নদী শিকস্তি এলাকা থেকে আসলেন, অনেক টাকা খরচ করে 2 দিন থাকলেন, এরপরে উনি কাঙ্ক্ষিত রায় পেলেন না, শুনানির জন্য আবার দীর্ঘমেয়াদী একটা টাইম দিয়ে দেওয়া হলো। এগুলোই তো আসলে আদালতে হয়। তো এতে আসলে কর্মঘণ্টা, শ্রমঘণ্টা ব্যয় হয়, অর্থ ব্যয় হয়, মানুষের ভোগান্তি হয়। সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে এটাও একটা অন্তরায় যে এই যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থা নাই। সুতরাং আমি মনে করি যে সংকট থাকলেও আমরা যদি প্র্যাকটিসটা শুরু করতে পারি, তাহলে আস্তে আস্তে একটা নতুন জায়গায় যেতে পারবো। তো ঐক্যমত্য কমিশন এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা খুব ভালো একটা উদ্যোগ হবে যদি তারা করতে পারে। পিআর পদ্ধতি নিয়ে একটা বিতর্ক চলছে, আজকেও বিভিন্ন কাগজের শিরোনামে আছে পিআর পদ্ধতি নিয়ে। আপনার কি মনে করেন যে এটা কি জরুরি? পিআর পদ্ধতি দুটো পক্ষ মানে একদম শক্তপোক্তভাবে দাঁড়িয়ে গেছে। আমি একটা উদাহরণ দিতে চাই যে আমি বাজারে চাউল কিনতে গেলাম, চাউল কিনতে যাওয়ার পর দোকানদার আমাকে বলল যে আপনাকে এখন চাউল দেখানো হবে না, আপনি 3টা কোম্পানির নাম দেওয়া আছে এখানে, আপনি কোম্পানি বেছে নেন, ওই কোম্পানি যথাসময়ে আপনার বাসায় চাউল পৌঁছে দেবে। পিআর সিস্টেমটা কিন্তু এইরকম, মানে আমি ভোট দিব প্রার্থীকে আমি জানি না, দেখতে পাবো না। এর বাইরে আরো কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসা বাধাগ্রস্ত হবে। এরপর আরেকটা বিষয় যে তাহলে স্বতন্ত্র প্রার্থীদের কি হবে। আমরা যে বলছি যে ফ্যাসিবাদ মুক্ত সমাজ গড়ব, তো রাজনৈতিক দলগুলো তো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে, এমনিই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই, পরিবারতন্ত্র, আবার যেসব দলে গণতন্ত্র আছে সেগুলো প্রশ্নবিদ্ধ। এইরকম একটা পর্যায়ে মানুষের সুযোগ যখন অবারিত হবে, তখন আপনি যদি সংকীর্ণ করে দেন, মানে চয়েসের অপশন আপনি কেটে দেন, তাহলে তো হলো না। রাজনৈতিক দল মানে তো কোনো কোঅপারেটিভ সোসাইটি না যে ওইখানে আমরা কিছু সংখ্যক মানুষ কেন্দ্রে বসে থেকে সবকিছু নির্ধারণ করব। এগুলো হচ্ছে পিআর এর আসলে নেতিবাচক দিক এগুলো। এখন দেখুন যে কোনো একটি দল ক্ষমতায় গিয়ে অন্য আরো 2টি দলকে নিষিদ্ধ করে দিল বা তাদের রেজিস্ট্রেশন বাতিল করে ফেললো, তাহলে তো তারা নির্বাচনে অংশগ্রহণই করতে পারবে না। তো এখন এইটা পশ্চিমা ব্যবস্থায় অনেক রাষ্ট্রে কার্যকর হয়েছে, ঠিক আছে, আমরা বলছি যে আমাদের আসলে পেশি শক্তি, কালো টাকা, অনৈতিকতা এগুলো বন্ধ করার জন্য পিআর খুব প্রয়োজন। এগুলো যেমন ইতিবাচক কথা, এর বাইরে আবার ফ্যাসিবাদকে আরো উস্কে দেওয়ার একটা উদাহরণও তৈরি হতে পারে পিআর এর মাধ্যমে। এখন তাহলে কি করা যেতে পারে? আমরা দেখছি যে একদিকে বিএনপি আর বিপরীত দিকে জামাত সহ আরো অনেকগুলো রাজনৈতিক দল খানিকটা বিএনপিকে এক ঘোরে হতে দেখছি এই ইস্যুতে। যদিও তারেক রহমান 2 দিন আগে খুব সুন্দর কথা বলেছেন, তিনি বলেছেন যে পিআর নিয়ে বিবেচনা করা উচিত সব দলকে, বা আরো চিন্তা ভাবনা করা উচিত যে এটা এখনই প্রয়োজন কিনা। তো সেই জায়গায় আমি এটা বলবো না, মানে একসময় তো ফ্যাসিবাদীরা কি বলতো যে আমি যা বলছি তাই সঠিক। আমি পিআর না চাইলেও পিআর যারা চাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে আসুন তাহলে এই ডিবেটটা আপনারা একটু সময় নিয়ে করুন, 3 দিন 4 দিন বা 7 দিন ব্যাপী করুন। যারা পিআর এর পক্ষে তারা যুক্তি উপস্থাপন করুন, বিপক্ষে তারা যুক্তি উপস্থাপন করুন, যুক্তি খণ্ডন করুন। প্রয়োজনে যেমন ঐক্যমত্য কমিশনের আলোচনা বিটিভিতে লাইভ দেখানো হচ্ছে, এটা লাইভ দেখানো হোক, এরপরে জনগণের কাছে ছেড়ে দেওয়া হোক। কেন ছেড়ে দেওয়া হোক? এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন জনগণের মত না নিয়ে যদি আমরা পিআর করে ফেলি আর পিআর না করি বা করে ফেলি, তাহলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সুতরাং আমি মনে করি যে এটা একটা ভোট হতে পারে, সেটা কিভাবে হবে আমি জানি না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যদি পিআর এর বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো একেবারে শক্তপোক্তভাবে তার অবস্থানে বসে থাকে, তাহলে ইভিএম এর মতো একটা আংশিক পিআরও করা যেতে পারে। আমরা ইভিএম তো পরীক্ষামূলক করেছি বিভিন্ন জায়গায়, করে দেখেছি এটা বিতর্ক বাড়িয়েছে। তো সেই ধরনের করা যেতে পারে। আমি এই জন্যই বলছি যে একটা মত, মানে আমি যেটা বলছি বা জামাত যেটা বলছে বা বিএনপি যেটা বলছে ওইটাই অকাট্য, ওইটার উপর দাঁড়িয়ে থাকা তো আরেক ফ্যাসিবাদ তৈরি করবে। সেই জন্য সবাইকে যেন আমরা মোটামুটি একটা জায়গায় আনতে পারি, সেই জন্য যদি সরকার চায় আংশিক পিআর করতে পারে বড় জোর। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনামটা দেখছি আমি, যে সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলন, গুমে জড়িত সেনা সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এটা তো আমাদের জাতির জন্য খুবই দুঃখজনক যে গত রেজিমে গত 16 বছরে সেনাবাহিনী গুমের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে।
মানে সেনাবাহিনী কি সেনা সদস্য যারা ব্যবহার র্যাবে করা কাজ হচ্ছে, করেছে, হ্যাঁ। এইটা অবিলম্বে এটা উদ্ঘাটন করা উচিত এবং প্রফেশনাল জায়গা থেকে এমন শক্ত বিধান করা উচিত ভবিষ্যতে যেন এই ধরনের শৃঙ্খলা বাহিনীর কাউকে দিয়ে কোনো রাজনৈতিক সরকার গুমের অপকর্ম না করতে পারে। এখন যে প্রশ্নটি উঠেছে এবং জনমনে কিন্তু সন্দেহ আছে, কি হ্যাঁ, সন্দেহ কিন্তু আছে? একটা জিনিস তো আপনি অ্যাপ্রিসিয়েট করবেন যে সেনাবাহিনী তারা এই প্রথমবারের মতো তারা বলল যে তাদের সদস্য যে কেউ জড়িত থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। এর আগে র্যাব থেকেও বলা হয়েছে, জি। আসলে র্যাবেই তো সেনা কর্মকর্তারা কাজ করেছে, কাজ করে, সেনাবাহিনীর হয়ে তারা হয়তো গুম করেনি, র্যাবের হয়ে গুম করেছে। যাই হোক, সেনাবাহিনীর অনেকে যুক্তও থাকতে পারে। যারা আছেন অবিলম্বে একটা কমিশনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হোক। তাহলে এইটা আমাদের ঐতিহ্যবাহী সেনাবাহিনীর জন্যই একটা নতুন দিক উন্মোচন করবে বলে আমি মনে করি। আপনি জানেন যে এনবিআরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, চাকরি যাচ্ছে অনেকের, অলরেডি কয়েকজনের চাকরি চলে গেছে। সাম্প্রতিক আন্দোলনের পটভূমিতে এগুলো হচ্ছে। এদিকে আবার এই যে সরকারি চাকরি বিধি আবার নতুন করে এটার সংশোধন করা হয়েছে। তো এসব মিলে আপনি কি দেখছেন? আমাদের এই ইনস্টিটিউটগুলো আসলে অস্থির হয়ে উঠছে সময়ে সময়ে। দুদকে আমি যদি তাকাই, এনবিআরে যদি তাকাই, এরপরে আরো ইনস্টিটিউটগুলোতে কিন্তু এই ধরনের আন্দোলন হয়েছে। এর আগে সচিবালয় তো অচল অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের পর এই যে এখন চূড়ান্ত করা হলো সরকারি কর্মকর্তা বিধি, এখানে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন আগে বলা হয়েছিল যে অনানুগত্য মানে আনুগত্যহীনতার কারণে কাউকে নোটিশ দিয়েই চাকরিচ্যুত করা যাবে, কিন্তু এখন যেটা পরিবর্তন করেছে যে নোটিশের পর আবার একটা তদন্ত কমিটি হবে 3 সদস্যের, 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। মানে কিছুটা সুবিধা দেওয়া হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে। আসলে একটা চূড়ান্ত বিচারে যাবার আগে অবশ্যই যাচাই বাছাই করা উচিত। আমরা জাস্টিস হ্যারিড জাস্টিস ব্যারিড বলি অথবা জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড এগুলো বলি, কিন্তু একটা যৌক্তিক তদন্তের মধ্য দিয়ে বা যৌক্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সব অন্যায়ের শাস্তি হওয়া উচিত। সম্ভবত এবার সেই অপশনটা থাকলো খানিকটা বেশি, এটাই। কিন্তু আপনি যেটা বলছেন যে এই যে আমাদের এনবিআর বা এই দুদক, এগুলোতে একটা অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা কাঙ্ক্ষিত নয়। অস্থির পরিস্থিতি যেন না তৈরি হয় সেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এনবিআর সংস্কার করতে গিয়েই তো এই পরিস্থিতি তৈরি হলো। এখন সংস্কারের আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে তো বসতে হবে। স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে না বসে যদি আমরা একটা কাজ করে ফেলি সেটা অবশ্যই যৌক্তিক নয়। এবং এটাই আমরা দেখছি যে আমরা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, সংশ্লিষ্টদের সঙ্গে কোনো কথা বলছি না, নিজেদের মতো করে নিজেরা যা ভাবছি তা করছি, অথচ যারা এই কাজটার সঙ্গে একদম তৃণমূল থেকে জড়িত তাদের সঙ্গে আমাদের সংস্কারের কোনো সাযুজ্য নেই। তো এইরকমটি হলে তো এরকম হবে। আর আমি মনে করি যে আমাদের যারা এই ধরনের পরিস্থিতি তৈরির সঙ্গে যুক্ত আছি তাদেরও এই জাতির প্রয়োজনে ধৈর্য সহনশীলতা প্রয়োজন, কারণ সময়টা খুবই স্পর্শকাতর। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের একটা ডেডলাইন দেয়া আছে। এই নির্বাচনটিকে পিছিয়ে দেবার জন্য প্রশাসনের অভ্যন্তরেই কিছু চক্র আছে যারা কাজ করছে। তো নির্বাচন পিছিয়ে যদি যায় বা নির্বাচন যদি অনিশ্চয়তার মধ্যে পড়ে তাহলে ফ্যাসিবাদী চক্র আবারও মাথা চাড়া দিয়ে উঠবে এবং এই সুফলটা ফ্যাসিবাদীরাই পাবে, গণ অভ্যুত্থানের চেতনা ভুলুণ্ঠিত হবে। এবার একটু বিদেশের দিকে দৃষ্টি দিই। সম্ভবত খবরের কাগজের শিরোনাম হচ্ছে ইরান কি ভয়ঙ্কর কিছু করার কথা ভাবছে। মানে ইরান ইসরায়েল যুদ্ধের পটভূমিতে এই সমস্ত খবর বের হচ্ছে যে ইরান আরও মানে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ইরানের আসলে এই যে সর্বব্যাপী হামলাটা, ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের পরে আসলে এতদিন পরে, মানে বেশ কদিন তো পেরিয়ে গেল, এতদিন পরে কিন্তু অনেক নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি। আজকে একটা তথ্য বেরিয়েছে যে ইসরায়েলের তেল আবিবের রেবিত নামে একটা শহরে, সেখানে ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স, এটা হচ্ছে ইসরায়েলের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় ধরনের হাব। এখানে প্রচুর সংখ্যক তরুণ গবেষকরা কাজ করে, বিপুল সংখ্যক মার্কিন অর্থায়ন আছে। এখন যেটা প্রকাশিত হয়েছে আজকের খবরে যে সেটাকে একদম গুড়িয়ে দিয়েছে,
ওই শহরের যত এই বিজ্ঞানাগার বা ইনস্টিটিউট, গবেষণাগার, প্রযুক্তি কেন্দ্র আছে সব গুড়িয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। এই তথ্য কিন্তু ধামাচাপা দিয়ে রেখেছিল ইসরায়েল, কারণ ইসরায়েলে তো সেন্সর করা আছে। তারা জাতীয় গণমাধ্যম হোক অথবা আন্তর্জাতিক গণমাধ্যম হোক, কোনো গণমাধ্যমকেই স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। তো এর মানে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে হামলা চালিয়েছে সেটা যেন তেন হামলা ছিল না, ভয়াবহ হামলা ছিল এবং টার্গেট করে হামলা ছিল, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম। হাজার হাজার মাইল দূরে বসে, ধরুন তেহরান থেকে বসে বা অন্য একটা জায়গায় ইরানের অঞ্চলে বসে থেকে টার্গেট করে এই যে ইরাকের উপর দিয়ে জর্ডান হয়ে এরপর সিরিয়া হয়ে যে হামলাটা চালালো ইরান, এই হামলার মধ্য দিয়ে ইরানের সক্ষমতা কিন্তু বিশ্বকে দেখিয়ে দিয়েছে এবং বিশ্বে ইরান সমরাস্ত্রের ক্ষেত্রে এমার্জিং টাইগার হিসেবে এখন কিন্তু একটা পরিচয় প্রকাশ করে ফেলেছে। এখন দেখুন উইটকফ, মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের দূত, তিনি বললেন যে নরওয়ের অসলোতে আগামী সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হবে পারমাণবিক প্রকল্পগুলো নিয়ন্ত্রণ বা এই বিষয় নিয়ে। তার মানে ইরান শক্ত অবস্থানে থাকলেও ইরানের সঙ্গে কিছুটা, আমি মনে করছি দৃশ্যমানভাবে পশ্চিমা বিশ্ব নমনীয় আচরণ করতে বাধ্য হচ্ছে। আপনি জানেন যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইরান, বলে দিয়েছে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে যে কোনো একটি স্বাধীন সার্বভৌম দেশের পারমাণবিক প্রকল্পে অন্য আরেকটি দেশ হামলা করতে পারে না, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ লঙ্ঘন আইনের। তো সেই আইনের লঙ্ঘনের পরেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কিছুই করতে পারেনি ইসরায়েলের বিরুদ্ধে। তো এই অভিযোগ তুলে তো সম্পর্ক ছিন্ন করেছে। এই সম্পর্ক ছিন্ন করার পরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন বসতে চাচ্ছে ইরানের সঙ্গে এবং ইরানকে বাঞ্চ অফ ফ্যাসিলিটিস, অনেক কিছু অফার করা হচ্ছে যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তার মানে তারা একটা বেকায়দায় আছে। তারা তো সুবিধাজনক অবস্থানে থাকলে ইরানকে এত অনুরোধ করার কিছু নেই বা ইরান নিয়ে তো ভাবার কিছু নেই। আপনি কি মনে করেন যে যুদ্ধবিরতি স্থায়ী হবে? আমি মনে করি না যুদ্ধবিরতি স্থায়ী হবে, কারণ আমি যেটা মনে করি বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, যেমন পেন্টাগনের কয়েকটি গবেষণা সংস্থা যারা যুদ্ধ নিয়ে গবেষণা করে, তারাই বলছে যে যখন ইসরায়েল সুবিধাজনক অবস্থানে আবার পৌঁছে যাবে, কারণ আমরা তো এই যুদ্ধ বিরতির 2-3 দিন আগেও আল জাজিরা এবং অন্যান্য সংবাদ মাধ্যম থেকে খবর পাচ্ছিলাম যে ইসরায়েলের আসলে অস্ত্রাগার ফুরিয়ে যাচ্ছে, রসদ ফুরিয়ে যাচ্ছে, যে কারণে তাদের যুদ্ধবিরতিটা প্রয়োজন ছিল। আবার যখন শক্তিশালী হয়ে উঠবে তখন পাল্টা আঘাত করতে চাইবে। কারণ আপনি দেখেন যুদ্ধবিরতির একদিন পরেই ইসরায়েল কিন্তু লেবাননে হামলা করলো এবং অনেক মৃত্যুবরণও করলো। তো লেবাননে হামলার প্রয়োজন ছিল না, কিন্তু তারা চাইলো ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বন্ধ হোক, কিন্তু ইরানের প্রক্সি অ্যালাইজ হিজবুল্লাহকে আমি আর একটু চাপে রাখি। তো ইসরায়েল আসলে নিপীড়ক শক্তি, তাদের আসলে কোনো আইন, সভ্যতা, ভব্যতা কিছুই নাই, কিছু মেনেও চলে না। সুতরাং তারা একটু সুবিধাজনক অবস্থায় গেলে আবারও এইরকম অপকর্মকাণ্ড শুরু করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা, চ্যানেলের প্রতি ভালোবাসা। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।